দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে রয়েছি আমি হারুনুর রশিদ। আজকে আমরা দেখাবো যে ভিডিওগুলো তৈরি করা, যেগুলোকে আপনারা গুজব বলেছি, সেগুলোই দেখাবো। কিন্তু সেই ভিডিওগুলো গুজবের চেয়েও অনেক বেশি সত্য এবং মানুষকে অনেক বেশি আবেগ আপ্লুত করে। কখনো কখনো মনে হয় যে এই গুজবই যেন সত্য, এটিই যেন সত্য হওয়া উচিত ছিল। একটু ভিন্ন আয়োজন, এ কারণেই যে গুজব হয়ে ওঠে মানবিক আমাদের শিরোনাম। কি বিষয়ে আমরা পরে বুঝতে পারবেন। তো এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আমার ডান দিকে। তারপরে রয়েছেন নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আর আপনার সঙ্গে অনলাইনে রয়েছেন ফারুক হাসান, তিনি গণ অধিকার পরিষদের মুখপাত্র। আপনাদের তিনজনকেই আমি আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলেছিলাম যে গুজব হয়ে ওঠে মানবিক, যে গুজব যেন সত্যের চেয়ে অধিক সত্য কথা বলে। কি সেই গুজব? আমি একটু নাটকীয়তা করছি, তাহলে একটি ভিডিওটা যদি দেখে নেই তাহলে বুঝতে পারবেন যে গুজব সত্যের চেয়ে অধিক সত্য। আমি মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো না করে, কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। দুটো সন্তান হয়েছে, তাদের অনেক ভালো কিছু বানাবো, এটাই আমার ইচ্ছা। তাদের মানুষের মতো মানুষ বানাবো। আমরা যদি আরো একটা জিনিস দেখে নিতে চাই যে তার পুত্রের একটি বক্তব্য আছে, আমি যদি একসঙ্গে দেখে আলোচনায় চলে যেতাম। হ্যাঁ, আমি অবশ্যই আমার বাবার হত্যা বিচার চাই। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। হত্যায়ীদের ফাঁসি চাই, হত্যায়ীদের। শেষের যে ভিডিওটি দেখলাম, এটি লালচাঁদ সোহাগের পুত্র সন্তান, শিশু সন্তান। প্রথম যে ভিডিওটি দেখেছিলাম আমরা, সেটি এআই দিয়ে বানানো একটি ভিডিও, যেখানে সে বলছে তার জীবনের প্রত্যাশার কথা, চলে যাওয়ার কথা। এটি কিন্তু প্র্যাকটিক্যাল নয়, কিন্তু এটি যেন সোহাগ পরপারে গিয়ে তার জীবনের কথাই বলছে। এই কারণেই আমরা বলছি যে গুজব মানবিক হয়ে ওঠে, যে গুজব অনেক বেশি সত্য হয়ে ওঠে। এ কারণে কোনো ফ্যাক্ট চেকার আজকে আমরা রাখিনি, কারণ এই ফ্যাক্ট চেক আমরাই করেছি। এবং এই গুজব যেটা সত্যের চেয়ে অধিক, সেটা নিয়ে প্রথমেই আমরা ফারুক হাসানের সঙ্গে যেতে চাই, মুখপাত্র বাংলাদেশ গণ অধিকার পরিষদ। ফারুক, কি শুনতে পাচ্ছেন? ফারুক, কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আপনি তো ভিডিও দেখেছেন মনে হয়, দেখতে পেরেছেন? জি, আমি বলছিলাম যে এটি এআই দিয়ে বানানো একটি ভিডিও। এটি আসলে তিনি বলে যাননি, বলেননি, কিন্তু কেন জানি মনে হয় তিনি অনেক গুজবের চেয়েও অনেক বড় সত্য এই গুজবের মধ্যে রয়েছে। তিনি বলছেন, যদি শুরু করতেন আপনি। আচ্ছা, দেখুন, যে ভিডিওটি আপনি এখানে দেখালেন, এই ভিডিওটি যদি আমি ধরেই নিই যে আর্টিফিশিয়াল টেকনোলজি ব্যবহার করে এই ভিডিওটি করেছে বা এটা কেউ বানিয়েছে, বাট এই ঘটনার সাথে বা এই ভিডিওর সাথে যে সাম্প্রতিক সময়ে তার সাথে ঘটা যে নৃশংসতা, যে বিভৎসতা, এটাকে যদি আমরা গুলিয়ে ফেলি বা এটাকে যদি আসলে আমরা ওই অ্যাঙ্গেল থেকে রিলেট করি, এটা আসলে বোধহয় আমাদের উচিত হবে না এবং এটা করা কোনোভাবেই কাম্য হবে বলে আমি মনে করি না। আজকে দেখেন, এই যে আমাদের সোহাগ, যাকে কিছুদিন আগে মিটফোর্ড হাসপাতালের সামনে কি এক বিভৎস পরিস্থিতির মধ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যে ভিডিও চিত্র দেখলে আমাদের ওই আইয়ামে জাহেলিয়াতের যে বর্বরতা, নৃশংসতা, সেটাকেই মনে করিয়ে দেয়। এখন আমাদের প্রশ্ন, এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা নানান আলোচনা জন্ম দিয়েছে বা হচ্ছে, আলোচনা হবে, নো প্রবলেম। এখন কথা হচ্ছে, আমি যদি ধরেও নেই যে সোহাগ ধরেন যে বিএনপির রাজনীতি করতো বা বিএনপির রাজনীতির সাথে সম্পর্কিত বা যুবদলের রাজনীতির সাথে রিলেটেড ছিল ইত্যাদি ইত্যাদি, তাকে যারা হত্যা করেছে তারাও যুবদলের রাজনীতির সাথে সম্পর্কিত বা রিলেটেড। এখন কথা হচ্ছে, যদি যুবদলের রাজনীতি সেও করে থাকে, তাহলে যুবদল আরেক যুবদলকে, মানে নিজ সংগঠনের একজন কর্মী বা নেতা আরেকজন কর্মী বা নেতাকে হত্যা করার এখতিয়ার রাখে কিনা, মানে এটাকে দল হিসেবে তারা কিভাবে দেখে, এই জিনিসটি আমাদের কিন্তু বারবার চিন্তা করতে হবে। এখন আপনি ধরেন একটা গুজবের ভিডিও বা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা ভিডিও বানানো হয়েছে, ওই ভিডিওটা সামনে এনে আপনি যদি ওই ঘটনাকে জাস্টিফাই করার চেষ্টা করেন বা
ঘটনাকে একটা জাজমেন্টাল অ্যাঙ্গেল থেকে। আজকে আপনি দেখেন আমাদের সোহাগ, সে কোন দলের কোন মতে ডাজেন্ট ম্যাটার, সে যদি একজন দাগী অপরাধীও হয় তারপরেও তাকে এই রকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে নৃশংসভাবে বিভৎস একটা পরিস্থিতির মধ্যে হত্যা করার কোনো এখতিয়ার, কোনো আইন কারো হাতে কেউই দেয় না, কোনো সুযোগ নেই। একবারে পরিষ্কার কথা। এখন আসেন, এখানে আমরা ধরেন যে আজকে বিএনপির যারা এই ঘটনা ঘটিয়েছে, যুবদল বা ছাত্র দলের, তাদেরকে আমরা দায়ী দিচ্ছি, এটা স্বাভাবিক। দলের সংগঠনের কোনো কর্মী কোনো অপরাধ করলে সংগঠন বা দলকে অবশ্যই সেই দায়ভার নিতে হয়, এটাই স্বাভাবিক, নিতে হবে। এখন কথা হচ্ছে এখানে সরকারের যে উদাসীনতা, সরকারের যে দুর্বলতা, সরকারের যে নানা রকম এই ঘটনাগুলোকে এক প্রকারের প্রশ্রয় দেওয়ার যে দীর্ঘদিন ধরে আমরা একটা পরিস্থিতি দেখে আসছি, এই জিনিসটিকেও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। আজকে দেখেন বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান কিন্তু বারবার বলেছে যে সরকার কেন এই চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। হ্যাঁ, এই প্রশ্নটি আমরাও করতে পারি। আজকে এই সরকারকে আমরা বারবার বলেছি যে যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব হবে আপনারা সাথে সাথে অ্যাকশন নেন। আপনাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা যদি না পারেন, তারা যদি ফেইলিওর হন, ব্যর্থ হন, তাহলে আপনারা প্রয়োজনে যৌথ বাহিনী গঠন করেন, যৌথ বাহিনীর মাধ্যমে সাঁড়াশি অভিযান চালান, দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাক। এখন প্রশ্ন অনেকেই করে যে ভাই বিএনপির বা ছাত্র দলের, যুব দলের ওই নেতাদের গ্রেপ্তার করলে তাদের দলবল নিয়ে তারা তো আবার থানা ঘেরাও করে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটাও জনগণ জানুক। ধরেন বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে তিনি কিন্তু বলেছেন যে সরকার যাতে উদ্যোগ নেই, আইনগতভাবে অ্যাকশন নেই। ধরেন যারা এই ঘটনা ঘটিয়েছে বা ইতিপূর্বে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত এবং দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এদের বিরুদ্ধে সরকার যদি কড়া পদক্ষেপ নিত, অ্যাকশন নিত, এরপরে ওই বহিষ্কৃত নেতার সাঙ্গপাঙ্গরা যদি থানায় গিয়ে পুলিশকে জিম্মি করা বা থানা ঘেরাও করা ইত্যাদি এরকম কোনো ঘটনা ঘটাতেন, এটাও জনগণ জানতো, তারা জনগণকে জানাতেন। এই যে দেখেন আমরা এই চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, এরপরে এই চাঁদাবাজের সাঙ্গপাঙ্গরা এসে আমাদের থানা ঘেরাও করেছে, আমাদেরকে নানাভাবে হেনস্থা করে ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসটিও আমরা কিন্তু আসলে সরকারের কাছ থেকে বা সরকারের দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই জায়গায় আজকে আমাদের বলতে হচ্ছে, আজকে সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে রয়েছেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখতেছি বিভিন্ন অনুষ্ঠানে ওই হাস্যরসাত্মক মানে অঙ্গভঙ্গি করছেন, ওই আমাদের সাংবাদিক ভাইদের ওই মিষ্টি খাওয়াচ্ছেন, ওই প্র্যাকটিস খাওয়াচ্ছেন, ওই শূন্যতে খাতনার অনুষ্ঠানে যাচ্ছেন, আনন্দ ফুর্তি করছেন, ওই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যাচ্ছেন। ভাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বাংলাদেশের সরকার একটা গুরুত্বপূর্ণ অর্গান, যাদের উপরে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্ব অর্পণ করা হয়েছে বা দেওয়া হয়েছে। এরকম একটা প্রতিষ্ঠান বা এরকম একটা মিনিস্ট্রির দায়িত্বে যে ব্যক্তি রয়েছেন, তিনি যদি এরকম দুর্বল চিত্তের হন, তিনি যদি ওই চেয়ারে বসে বিড়ালের মতো মিউ মিউ করেন, এভাবে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা একটু ছাত্র দলের সাধারণ সম্পাদক বসে আপনাকে হুঙ্কার দিতে হবে, আপনার কাছে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনার কাছে যেতে চাই। ধরেন সরকারের তো দায়িত্ব আছেই, তাহলে বিএনপি বা আপনাদের এই বহিষ্কৃতদের ভিতরে ছাত্র দলও আছে যাদেরকে বহিষ্কার করা হয়েছে এই আপনার সোহাগ হত্যায়। তো আর কত বহিষ্কার করবেন? বহিষ্কার করে কি সমাধান হচ্ছে, না আপনাদের আরও কিছু করার আছে? আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে সোহাগ হত্যাকাণ্ডের আসলে দুইটি দিক রয়েছে। একটি হচ্ছে এখানে একটি মামলা হয়েছে, একটা দিক। আরেকটি দিক হচ্ছে আমরা গণমাধ্যমে যে তথ্য, ভিডিও, চিত্রগুলো দেখেছি সেটির আরেকটি দিক। আমরা আসলে মানে হচ্ছে মামলা হওয়ার পরে মানে এজাহারে যাদের নাম আমাদের দলের নেতাকর্মী যাদের রয়েছে তাদের, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের, আমরা তাদেরকে আসলে বহিষ্কার করেছি। কিন্তু আমরা গণমাধ্যমে যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো থেকে স্পষ্টভাবে এখনও পুলিশের পক্ষ থেকে কোনোভাবে আমাদেরকে বা গণমাধ্যম কোনোভাবে হচ্ছে কনফার্ম হয়নি যে এই যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল তারা আমাদের দলের কেউ কিনা, এটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হয়নি। কিন্তু এটি আমরা নিশ্চিত যে যাদের নাম এজাহারে রয়েছে তাদেরকে আমরা বহিষ্কার করেছি এবং পরোক্ষভাবে তারা হয়তো ঘটনার সাথে সম্পৃক্ত, এটি আরও তদন্তের মাধ্যমে হয়তো জানা যাবে। আর আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে, দেখুন তাহলে ওই জায়গাটা একটু জানতে চাই যে যাদের সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাদের ব্যাপারে মানে আপনারা কি চান? মানে তারা কি আপনাদের কেউ না? না, আমরা তো অস্বীকার করছি না। প্রথমত হচ্ছে সোহাগ তিনিও আমাদের যুবদলের একজন কর্মী ছিলেন। আর ঘটনা ঘটার পর থেকে আসলে এটাকে ব্যাপকভাবে চাঁদাবাজির ঘটনা বলে সম্পৃক্ত করা হয়েছে, কিন্তু আদৌ তো ঘটনা ঘটেছে একটি হচ্ছে দোকানের ভাগাভাগি নিয়ে বা দোকানের দখল নিয়ে আসলে এই ঘটনাটি ঘটেছে। আমরা যেটি স্পষ্টভাবে মনে করি সেটি হচ্ছে
এই ঘটনায় যারাই ঘটুক আমাদের দলের পক্ষ থেকে তো সংশ্লিষ্ট রয়েছে, সেজন্য আমরা বহিষ্কার করেছি। কিন্তু এর বাহিরে যারা ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের কয়েকজনকে পুলিশ কিন্তু আসামি করে নাই, এবং বিশেষ করে যারা আমরা যে ছবিটি বা ভিডিওটি দেখেছি যারা পাথর দিয়ে আঘাত করছে তাদেরকে মূল আসামি না করে বরং যারা ঘটনার পরোক্ষভাবে জড়িত ছিল তাদেরকে কিন্তু প্রথম দিকে আসামি করা হয়েছে। সুতরাং এই ঘটনার আরেকটু দূর যেতে হবে, গেলে পুরো পরিস্থিতিটি জানা যাবে বলে আমি পুরো পরিস্থিতি অবশ্যই জানতে চাই। কিন্তু আর আপনি যেটি বলেছেন আমি মনে করি আমাদের সংগঠন হিসাবে, ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার অঙ্গ সহযোগী সংগঠন হিসাবে আমাদের যেটুকু দায়িত্ব রয়েছে, বিশেষ করে আমরা সংগঠন হিসাবে কি করতে পারি, আমরা নেতাকর্মীদেরকে সচেতন করতে পারি, বহিষ্কার করতে পারি, অথবা আইন শৃঙ্খলার যেই বাহিনী রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি যে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বা শাস্তি নিশ্চিত করার জন্য। দিয়েছেন এ পর্যন্ত আমরা তো আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের কাছে ধরিয়ে দেওয়ার কথাই যদি আমরা সহযোগিতা করতে পারি পুলিশকে তথ্য দিয়ে, পুলিশ যদি আমাদের কাছে চাই যে আপনাদের এই নেতাকর্মীকে আমরা ধরতে চাই, আপনারা সহযোগিতা করুন, আমরা সহযোগিতা করছি, এবং পুলিশকে আমরা আমাদের পক্ষ থেকে, বিশেষ করে ছাত্র দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। তাহলে ওই যে পাটগ্রামে যে থানা ঘেরাও, না সেটি তো ধরুন 5ই আগস্ট পরবর্তী সময়ে এটি এক ধরনের ট্রেন্ড হয়ে গেছে। এটি শুধু আমাদের দলের পক্ষ থেকে করা হয়নি, অনেক দল, জামাতে ইসলাম, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটি পুরো পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু এটি তো 5 তারিখের আগে এই পরিস্থিতি ছিল না যে কোনো কিছু হইলে থানা ঘেরাও, এরকম পরিস্থিতি আপনি দেখেন নাই। 5 তারিখের পরে একটি মব তৈরি হয়েছে, সর্বক্ষেত্রে একটি মবকে উস্কে দেওয়া হয়, সেজন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এটি কোনোভাবে প্রত্যাশিত নয় বলে আমরা মনে করি। শরীফুজ্জামান শরীফ, মবকে কারা উস্কে দেয়? মব কিভাবে তৈরি হয়? মানে আমরা খুব প্রচ্ছন্নভাবেই শুনতে পাচ্ছি যে সরকারও কখনো কখনো, সরকারের লোকজনও মবকে এক ধরনের বৈধতা দেয়। কেন কেউ কেউ তো বলেছেনই যে এটা হচ্ছে, এটাকে ঠিক মব বলা ঠিক হবে না, এটা একদম প্রেশার গ্রুপ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকদেরকে শুভেচ্ছা। ভারতে বাবরি মসজিদ ভাঙার পরে ভারতের প্রায় 250 শহরে একেবারে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ল এবং অসংখ্য মানুষ মারা গেলেন। অথচ সেই সময়ে ভারতের একটা মাত্র রাজ্য, সেটা ছিল পশ্চিমবঙ্গ। সেখানে কোনো মুসলিমের বাড়িতে একটা ঢিল পড়েনি এবং কোনো ধরনের সহিংস কোনো ঘটনা ঘটেনি। তো এই ঘটনার পর তখন বামপন্থীরা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ক্ষমতায়। তো জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, এনডিটিভির পক্ষ থেকে একটা ইন্টারভিউ ছিল তাকে জিজ্ঞেস করলো যে সারা ভারতে আগুন জ্বলে উঠলো, আপনার রাজ্যে একটা বাড়িতে একটা ঢিল পড়ল না, এটি কেন? তার উত্তরে তিনি বলেছিলেন যে আমাদের সরকার দাঙ্গা চায়নি, তাই এখানে কোনো দাঙ্গা হয়নি। পাল্টা প্রশ্ন ছিল এর সাথে সরকারের সম্পর্ক কি? তিনি বলেছিলেন সরকার যদি না চায় তাহলে কোনো জায়গায় দাঙ্গা হয় না। আমাদের দেশের মধ্যে এই যে মবের কথা বলছেন, আমরা অনেক সময় বলছি যে মব জাস্টিস, নো, এটা হচ্ছে মব সন্ত্রাস। এবং ক্রমশই স্পষ্ট হচ্ছে যে এটি সরকার চায়। সরকারের উপদেষ্টারা এক ধরনের কথা বলছেন এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রথমে একজন, এখন আপনি খেয়াল করছেন যে ওই পুরো টিমটা মব জাস্টিসের পক্ষে জাস্টিফাই করছে, সমর্থন দিচ্ছে এবং এক ধরনের উস্কানিও দিচ্ছে। আমি আপনাকে মনে করিয়ে দিই, একটা সমাজের মধ্যে যখন রাজনৈতিক বিভাজনটা প্রকট আকার ধারণ করে তখন সমাজের মধ্যে প্রতিহিংসার একটা জায়গা হয়। গত 1.5 দশক যে মানুষটা তার বাবা গুম হয়েছে, আপনি যদি তার কাছে গিয়ে বলেন যে আমরা একটা অভ্যুত্থান করে সরকার বিদায় করেছি, আপনার ভেতরের ক্ষোভ, দুঃখ এগুলোকে ভুলে যান, এটা কখনোই সম্ভব না। গত 1.5 দশক যে মানুষটা ধান খেতে ঘুমাতে বাধ্য হয়েছে, আপনি যদি বলেন যে আপনি সব কিছু ভুলে যান, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, তার পক্ষেও ভুলে যাওয়া সম্ভব না। তার মনের মধ্যে কতগুলো ক্ষোভ থাকবে, এটি হচ্ছে ব্যক্তির ক্ষোভ। কিন্তু রাষ্ট্র কোনো ব্যক্তির আবেগ, ইমোশনের প্রতি বিশেষ দুর্বলতা প্রদর্শন করতে পারে না। যখন একজন স্বজন মারা যান, আমরা দাবি কি করি? আমরা দাবি করি খুনির ফাঁসি চাই। আমরা কিন্তু কখনোই বলি না হারুন ভাই যে বিচারের মধ্য দিয়ে ফাঁসি চাই। কেন? আমার মনের মধ্যে ক্ষোভ, বিচার পাওয়ার আশা দাউ দাউ করে জ্বলে এবং সেই কারণে আমি বলি যে আমি ফাঁসি চাই। কিন্তু রাষ্ট্র কি সঙ্গে সঙ্গে ফাঁসি দেয়? না, রাষ্ট্র করে কি আইনি প্রক্রিয়ায় তাকে বিচারের মুখোমুখি করে এবং কেউ সেখান থেকে দণ্ডমুক্ত হয়, কেউ দণ্ডপ্রাপ্ত হয়। অর্থাৎ ব্যক্তির আবেগ, ইমোশনকে
রাষ্ট্র কখনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আইন আদালতের ক্ষেত্রে বিবেচ্য বিষয় না। এখানে বিবেচ্য হচ্ছে, এখানে বিবেচ্য হচ্ছে। সরকার যেভাবে চাইছে ঠিক সেভাবে হচ্ছে। আমি আপনাকে মনে করিয়ে দিই, কয়েক মাস আগে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহর উপরে একটা হামলা হলো এবং তিনি এসে বললেন যে 12-15 জন আমার গাড়িতে হামলা করেছে। আপনি নেট সার্চ দেন, 150 মানুষকে পুলিশ গ্রেপ্তার করলো। যিনি ভিকটিম তিনি বলছেন যে আমার উপরে হামলা হয়েছে 12-15 জন, 20 জন, আপনি গ্রেপ্তার করছেন 150 জন। অর্থাৎ এর ভেতর থেকে অন্তত 100 মানুষকে সন্দেহের বশে বিনা অপরাধে আপনি তাকে গ্রেপ্তার করলেন। আবার এই যে পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটলো, আপনি তাদেরকে ধরতে পারছেন না। আবার 1 মাস আগে একটা বাড়ির সামনে মব ক্রিয়েট করতে গিয়ে যখন তাদেরকে ধরা হলো, ধানমন্ডি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাসুদ তিনি চলে গেলেন তাদেরকে ছাড়ানোর জন্য এবং তিনি কি বললেন যে পুলিশের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে এর মধ্যে একটা মধ্যস্থতা করার জন্য। অর্থাৎ রাষ্ট্র কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ করছে, আবার কোনো কোনো জায়গায় এমন আচরণ করছে যাতে এই ধরনের অপরাধীরা তারা এক ধরনের মানসিক শক্তি পাচ্ছে যে আমার পেছনে প্রেস উইং আছে, আমার পেছনে উপদেষ্টা আছে, আমার পেছনে ওই পুলিশের কর্মকর্তা আছে, যদি আমি ধরা পড়ি তাহলে কোনো একজন নেতাকে ফোন করে বলা হবে আপনি মধ্যস্থতা করেন, তাদেরকে ছাড়িয়ে আনেন। সুতরাং এগুলো যখন সমাজে ঘটে তখন আপনি যতই চেষ্টা করেন না কেন, এই যে রক্তাক্ত ঘটনা যতই দুঃখজনক হোক না কেন, যতটুকু নিষ্ঠুর হোক না কেন, রাষ্ট্র যদি তার প্রপার দায়িত্বটা পালন না করে তাহলে সমাজকে আপনি বসবাসের উপযোগী করতে পারবেন না, যেটা গত 11 মাস আমরা শুনবো। আমরা দর্শক আমরা এই বিষয়ে আরো শুনবো, আসলে রাষ্ট্র দায়িত্ব নেয় না নাগরিকদেরও দায়িত্ব রয়েছে, সব মিলিয়ে আমরা শুনবো। তবে তার আগে ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছে আমি হারুন রশিদ। ইদানিং এই যে আমাদের সোহাগ হত্যার পরে প্রস্তর যুগ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রস্তর যুগে মানুষ মানুষকে এভাবে হত্যা করতো কিনা তার কোনো প্রামাণ্য দলিল অন্ততপক্ষে আমি পাইনি। সেই প্রস্তর যুগ নিয়ে ভিডিও হয়েছে, কেউ বলতে পারেন এটি তো এআই দিয়ে তৈরি, কিন্তু সেই এআই দিয়ে তৈরি ভিডিওকে কিভাবে ভুয়া বলবো আমি? কারণ যদি একটু কম্পেয়ার করে দেখি সেই প্রস্তর যুগ আর এই যুগের মধ্যে কোনো কি পার্থক্য আছে, যদি আমরা দেখতে পারি একটু ভিডিওগুলো। দর্শক স্ক্রিনের বাম দিকে যে ভিডিওটি দেখেছেন আপনারা, এটি এআই দিয়ে তৈরি। কিন্তু আজকে আমি শুরুতেই বলেছি যে এগুলো এআই দিয়ে তৈরি, তাই বলে এগুলোকে আমি উপেক্ষা করতে পারি না, আমি অবজ্ঞা করতে পারি না, আমি বলতে পারি না এই সমস্ত ভিডিও ভুয়া। কারণ এই ধরনের ভিডিওগুলো আসলে সত্যের অধিক সত্য বলছে এখন। তো এই প্রস্তর যুগে আমরা কি ফিরে যাচ্ছি? যদি ফারুক হাসান আমাদের সঙ্গে থাকেন, আপনি তো জানেন 3.3 মিলিয়ন বছর মানে 33 লাখ বছর আগে প্রস্তর যুগ ছিল। আমি জানি না সেই প্রস্তর যুগে মানুষ মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করতো কিনা, কিন্তু আমাদের এখানে হয়। আসলে কি ঘটছে ফারুক হাসান? ধন্যবাদ। দেখুন, এর আগে আমাদের সম্মানিত দুইজন আলোচক বেশ কয়েকটা পয়েন্ট আসলে সামনে নিয়ে আসছে, তো আমি মনে করি সেই বিষয়েও কিছুটা আলোকপাত করা দরকার। যেমন ইতিমধ্যে মব জাস্টিস অ্যান্ড মব ভায়োলেন্স, এই দুটো শব্দ বা টপিকের সাথে আমরা খুব বেশি পরিচিত এবং এই দুটো বিষয়ে ব্যাপক আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। কিভাবে মব ভায়োলেন্সকে আমরা মব জাস্টিস হিসাবে সামনে নিয়ে আসছি, এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। এখন কথা হচ্ছে, দেখেন আমাদের নাসির ভাই এখানে খুব সুচারুরূপে একটা বিষয় কিন্তু তিনি আসলে মানে স্কিপ করার চেষ্টা করলেন, যে এই যে যারা ধরেন যে ধরনের ঘটনার সাথে জড়িত বা যারা এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটাচ্ছে, তারা কিভাবে পার পেয়ে যাচ্ছে বা তারা কেন দিনের পর দিন এই ধরনের ঘটনাগুলো ঘটার দুঃসাহস দেখাচ্ছে, এই বিষয়ে তাদের সলিড কোনো পজিশন আজ পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই। বিএনপি একটা বড় দল, তাদের দলে এরকম ঘটনা ঘটবে এটা অমূলক কিছু না, কিন্তু লিমিট ক্রস করে আসলে এটা এমন একটা পর্যায়ে চলে যাবে এটা আমরা আসলে কখনোই ভাবতে পারছি না। বাট আমরা কখনো আসলে ওই আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগের 15 বছরের যে দুঃশাসন, যে আমলনামা, ওই আমলনামার সাথে বিএনপির আমলনামা আমরা কখনোই মিলাতে চাই না। যেমন ধরেন 5 আগস্টের পরে বিএনপির অন্তকন্দলে বোধহয় মোটা দাগে প্রায় 150 জনের মতো মানুষ মারা গেছেন, তাদের দলেরই নেতাকর্মী, প্রায় 100+।
ক্যান ইউ ইমাজিন যে একটা দল যারা এই বিপ্লবে একটা অনবদ্য ভূমিকা রেখেছে, এই বিপ্লবে বড় একটা ভূমিকা রেখেছে, এই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, এই দলটির ধরেন যে নিজেদের অভ্যন্তরীণ অন্তঃকন্দলে যখন এতগুলো মানুষ মানে হত্যাকাণ্ডের শিকার হন, এটা কিন্তু আমাদেরকে মানে মারাত্মক রকমের ভাবায়। এখন আমরা এই জন্যই বিএনপিকে বারবার বলছি, ধরেন এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের 1 নম্বর দল এবং আপকামিং পাওয়ার পার্টি হিসেবেই অনেকেই এটা চিন্তা করেন, থিঙ্ক করেন যে আগামী নির্বাচনে হয়তো বিএনপি ক্ষমতায় আসবেন ইত্যাদি ইত্যাদি। এখন বিএনপি আগামীতে নির্বাচনে আসুক বা না আসুক হোয়াট এভার, বিএনপি একটা বড় দল হিসাবে তাদের যে লায়াবিলিটি, তাদের যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার জায়গায় তারা আসলে কতটুকু তা পালন করতে পারছেন সেটা কিন্তু বড় ভাববার বিষয়। আমরা সবসময় একটা জিনিস দেখতে পাচ্ছি, যখনই কেউ চাঁদাবাজি করছেন বা যখনই সেটা মিডিয়াতে আসছে, তারপরে কিন্তু বিএনপি অ্যাকশন নিচ্ছেন এবং তাকে বহিষ্কার করছেন। আমাদের প্রশ্ন, বিএনপি বড় দল হিসাবে তাদেরকে এরকম কোনো মনিটরিং সেল, রিসার্চ সেল বা এরকম কোনো আসলে সেল আছে কিনা, যে তাদের তো সব মানে এ টু জেড জান। ধরেন নাসির ভাই ছাত্র দলের সেক্রেটারি জেনারেল, সাধারণ সম্পাদক, সে জানে না যে অমুক উপজেলার মানে কারা দায়িত্বে আছে, অমুক ইউনিয়নের কারা দায়িত্বে আছে বা অমুক জেলার কারা দায়িত্বে আছে, এবং ওই জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে সব তথ্য আছে যে তার ইউনিটের কারা এরকম, কারা চাঁদাবাজির সাথে জড়িত, কারা টেন্ডারবাজির সাথে জড়িত, কারা এরকম অপকর্মের সাথে ইতিপূর্বে ইনভলভ হয়েছে, যুক্ত হয়েছে, সবই জানে। তিনি চাইলে 5 মিনিটের মধ্যে বাংলাদেশের যে কোনো ইউনিয়ন কিংবা উপজেলার তথ্য তিনি কিন্তু পেয়ে যাবেন। সে যদি চাই কক্সবাজারের পেপুয়া উপজেলার ছাত্র দলের আমলনামা আমার দরকার, 5 মিনিটসের মধ্যে তার হাতে চলে আসবে। তো এরকম বিএনপির হাইকমান্ডের উচিত, তারা কেন এই 1-1.5 বছরে করে নাই আই ডোন্ট নো। বিএনপি যদি এরকম একটা মনিটরিং সেল গঠন করতেন এবং আগাম ধরেন যে এরকম উদ্যোগ নিতেন যে প্রত্যেক জেলা উপজেলার কাছ থেকে তথ্য নিতেন কারা কারা এরকম ঘটনার সাথে অতীতে যুক্ত হয়েছেন এবং যুক্ত হওয়ার মতো একটা সম্ভাব্য ধরেন যে কারা তালিকায় রয়েছে, এরকম একটা ঘটনা নিয়ে ধরেন যে তারা সেখানে রিসার্চ করে বিচার বিশ্লেষণ করে এরকম যারা অপরাধী চিহ্নিত, অতীতে যুক্ত হয়েছেন অপরাধের সাথে, এদেরকে তারা নিজেরাই স্ব-উদ্যোগে যদি ধরেন যে আইন শৃঙ্খলা বাহিনীদের তুলে দিতেন, সবচেয়ে বেটার হতো। এই জি 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 আমরা এখন নাসির আপনার কাছ থেকে শুনতে চাই। উনি একটি প্রশ্ন তুলেছেন, আমি একটু যোগ করতে চাই। গত 6 মাসে যদি হিসাব দেখি, আইন ও সালিশ কেন্দ্র তারা বলছে রাজনৈতিক সংঘাতে 65 জন মারা গেছে। তার ভেতরে মনোযোগ দিয়ে শুনবেন, বিএনপি ভার্সাস বিএনপি সংঘাতে 26 জন। এরপরে আপনাদের অন্যান্য আভ্যন্তরীণ সংঘাত নিজেদের দলের ভিতরে ছাত্রদল 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 স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এ মিলিয়ে মোট 17 জন। মোট সংখ্যাটা হচ্ছে 46 বা সামথিং, অর্থাৎ 70%-এরও বেশি হচ্ছে আপনাদের এবং আপনাদের নিজেদের মধ্যে। তাহলে আপনারা আবার বলছেন এই সময়ে বহিষ্কার করেছেন 3500-এর মতো। কি কাজ দেয়? আপনারা নিজেরাদের ভিতরে হত্যাকাণ্ড, সংঘাত, এই সংঘাতের সংখ্যা আবার বিশাল, 2770টি। 5 তারিখের পরে মানে গত 6 মাসে আপনি যতই না সরকারকে দায় দেন, আপনাদের দায় কিভাবে এড়াবেন? না, প্রথমত হচ্ছে তো দায় কোনোভাবে এড়িয়ে যাচ্ছি না। আগে তো প্রায় বলা হতো যে ব্যক্তির দায় সংগঠন নেবে না, এরকম তো রাজনীতিতে প্রায় এক ধরনের এটি ইস্টাবলিশড হয়ে গিয়েছিল, কিন্তু এটাতে আমরা পরিবর্তন করেছি। আমরা মনে করি যে ব্যক্তির, কর্মীর দায় সংগঠন নিচ্ছে বলেই তো আপনি আমাকে কোশ্চেন করছেন, জবাবদিহি করতে হচ্ছে। আমরা আবারও বলছি, কর্মীর দায় সংগঠন নিচ্ছে সবসময়। আর এখানে জনাব ফারুক বলেছেন 151 সংখ্যাটা, এটি যেহেতু ফ্যাক্ট চেক প্রোগ্রামে রয়েছে, সুতরাং এইরকম ভুল তথ্য দেওয়ার জন্য জনাব ফারুকের দুঃখ প্রকাশ করা উচিত বলে আমার মনে হয়। এবং তিনি বলেছেন বড় দল হিসাবে বিএনপি অনেক ধরনের হচ্ছে চাঁদাবাজি বা অনেক কিছু বলেছেন। আমরা তো দেখেছি জনাব নুরুল হক নূরের দলের দৈর্ঘ্যপ্রস্থ আয়তনের বিষয় তো আমরা নিজেরাই সবাই জানি, কিন্তু জনাব নুরুল হক নূর নিজেই তো হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের টেন্ডারের জন্য গিয়েছিলেন, টেন্ডার না পেয়ে তিনি হচ্ছে চিফ ইঞ্জিনিয়ারকে ধমকিয়েছেন, সেই তথ্য তো আমরা গণমাধ্যমে দেখেছি। তো জনাব নুরুল হক নূরের বিরুদ্ধে কি গণ অধিকার পরিষদ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি জনাব ফারুককে জিজ্ঞেস করতে চাই, কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। ওনাকে তো দলের পক্ষ থেকে শোকজ করা উচিত ছিল যে কেন টেন্ডারের জন্য জনাব নুরুল হক নূর গিয়েছিলেন, এটি একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, দেখুন আমরা মনে করছি যে নেতাকর্মীরা বিভিন্ন সময় দোষ ত্রুটি করছে, এটি আমরা অস্বীকার করছি না। আমরা শেষ করি, সে ফারুক পরে বলুক। আমরা মনে করছি যে তারপরও আমরা হচ্ছে সকল বিষয়ে আমরা খুব সচেতন রয়েছি
এবং নেতাকর্মীদেরকে আমরা হচ্ছে কাউন্সেলিং করছি এবং আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সহযোগিতা করছি। ওনারা যদি আমাদের কাছে কোনো তথ্য চেয়ে থাকেন সেটিও আমরা দিচ্ছি। এর বাইরে একটি সংগঠন হিসাবে এর বাইরে সংগঠনের আর কিছু করার থাকে না। আমরা মনে করি দেশের প্রচলিত আইনে তার বিচার নিশ্চিত করার জন্য একটি দলের পক্ষ থেকে যা যা করার দরকার তা আমাদের দল করছে এবং আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি করছে। এর বাইরে আমি একটু যদি আপনি সুযোগ দেন আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে দেখুন গত চকবাজারের ঘটনার পাশাপাশি কিন্তু বাংলাদেশের এর বাইরে অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনি দেখেছেন খুলনাতে আমাদের যুব দলের একজন হচ্ছে নেতাকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ে রক কেটে দেওয়া হয়েছে, কিন্তু সেই বিষয়ে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ হয়নি। আপনি দেখেছেন শরীফ ভাই একটু আগে বলেছিল যে কুমিল্লাতে একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছে মব কালচার তৈরি করে। এর বাইরে আমরা দেখেছি চাঁদপুরে খুতবারত অবস্থায় ইমামকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। সেই বিষয়ে কিন্তু আমরা কোনো কিছুই এই গত কয়েকদিনের যে আলাপ আলোচনা আন্দোলন সেটি দেখিনি। আপনি দেখবেন এই চকবাজারের ঘটনার পরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে বিভিন্ন ধরনের অপতৎপরতামূলক স্লোগান দেওয়া হয়েছে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অযথা এখানে টেনে নেওয়া হয়েছে। কই আমরা তো দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তোফাজ্জল হত্যাকাণ্ড হলো তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের বিষয়ে কথিত শিক্ষার্থীদের কোনো আন্দোলন আমরা দেখিনি। আমরা তো দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য কোনো দায় নেয়নি। আমরা তো দেখেছি বনানীতে পারভেজ হত্যাকাণ্ডের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো শীর্ষ নেতৃত্বকে দোষারোপ করা হয়নি। সুতরাং এই যে চকবাজারের ঘটনাতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে টেনে নেওয়া হয়েছে একটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে, সেটির কারণ হচ্ছে গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট ছিল সেখানে অস্থিরতা ছিল, সেটি এখনকার প্রধান উপদেষ্টার সহিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের পরে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ওনার যে ইমেজ আগেও যেরকম ছিল তার থেকে আরও বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে বাংলাদেশের মানুষ মনে করছে যে এখনকার বাংলাদেশের জন্য যে অভিভাবক সুলভ যেই ব্যক্তিত্ব হওয়া দরকার সেটি জনাব তারেক রহমান হয়েছে। সেজন্য একটি মহল অনেক বেশি ঈর্ষান্বিত হয়ে জনাব তারেক রহমানকে এই ঘটনার সাথে টেনে নিয়ে এসেছে। কিন্তু পাশাপাশি যে ঘটনাগুলো ঘটেছে সেই জন্য কিন্তু আপনি দেখেন কুমিল্লার হত্যাকাণ্ড নিয়ে, খুলনার হত্যাকাণ্ড নিয়ে, ইভেন চাঁদপুরের হত্যা চেষ্টা নিয়ে কিন্তু কোনো ধরনের আপনি মিছিল মিটিং আমরা ফারুক হাসান আপনাকে খুব অল্প সময় দিতে চাই, আপনি যদি 1-2 মিনিটের মধ্যে জবাবটা দেন তারপরে শরীফুজ্জামান শরীফের কাছে আমরা যাব। স্পেসিফিক একটি পয়েন্টেরই বোধহয় জবাব দিতে চান, নুরুল হক নূরের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে। জি আচ্ছা, প্রথমত নাসির ভাই যেটি বললেন আসলে অন্তকন্দলে বিএনপির যে নেতাকর্মীদের সংখ্যা, নিহতের সংখ্যা, এটা আমি বলেছি মোর দেন 100। এটা একটা ফিগার, এটা যদি 50 জন হয় এটা কিন্তু আসলে মানে উড়িয়ে দেওয়ার মতো না, সেটা 50 হোক আর 100 হোক। এটা কিন্তু আমাদের সঞ্চালক সাহেব বলেছেন বিএনপি ভার্সাস বিএনপি, নট বিএনপি ভার্সাস পিপল বা জনগণ বা আদার্স। এই জিনিসটা আপনার মাথায় নিতে হবে। সেকেন্ড, আপনি আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূরকে নিয়ে যে একটি মানে একবারে মিথ্যাচার একটা তথ্য আপনি দিয়েছেন যে তিনি টেন্ডার বাগিয়ে আনতে সিটি কর্পোরেশনে গিয়েছিলেন। দেখেন, টেন্ডার ইজ এ লিগাল ওয়েপন। পৃথিবীর প্রত্যেকটা দেশ, ইভেন বাংলাদেশেও সরকারের প্রত্যেকটা কাজ টেন্ডারের মাধ্যমে হয়। এখন কথা হচ্ছে টেন্ডারটা আপনি লিগাল ওয়েতে নেন না ইলিগাল ওয়েতে নেন। নুরুল হক নূর সাহেব বলেছিলেন যে তাদের ধরেন যে অমুক প্রতিষ্ঠানকে কাজ দিয়ে দিলে ভালো হয়। এখন সরকারের ওই প্রতিষ্ঠান যাচাই বাছাই করে দেখবে, যদি মনে করে থাকে যে হ্যাঁ এই প্রতিষ্ঠান যোগ্য পাওয়ার যোগ্য, কেন প্রয়োজন পড়লো আমি একটু প্রশ্ন করতে চাই। ঠিক আছে, মিছিলটা তো করা হয়েছে টেন্ডারের কারণে না ভাই, মিছিল করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি একটি গুপ্ত সংগঠন, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে 2019 সাল থেকে জড়িত ছিলেন এবং ওই সংগঠনে যুক্ত থাকার কারণে 2019 সালে আটক হয়েছেন, সম্ভবত 21 সালেও আটক হয়েছেন, দুবার আটক হয়েছে। তো এরকম একটা ব্যক্তিকে যখন এই সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান ঢাকা, রাজনীতিবিদরা যদি টেন্ডার দেয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে টেন্ডার ড্রপ করে তাহলে সেখানে একটা চাপ সৃষ্টি হয় না? আপনাকে একটু প্রশ্ন করতে চাই আমি। না, আমরা একটা টেন্ডার থ্রো করবো ভাই, আমরা রাজনীতি করি। আমার কথা হচ্ছে আপনি আপনার জায়গা থেকেও বলতে পারেন যে অমুক প্রতিষ্ঠানটিকে যদি তারা যোগ্য মনে করে থাকে কাজ দিতে পারে। উনি তো বলেন নাই দিতেই হবে, সে কি এটা বলছে না কোনো চিঠি পাঠিয়েছে? মানে রাজনীতিবিদরা এখন থেকে বলবে যে অমুক প্রতিষ্ঠানে কাজ দিলে ভালো হয় না? কেন বলে?
আপনি চাইলে এটা আপনি বলতে পারেন না, বলা এটা তো ঠিক আমি হবে বলছি কিনা, না যে দিতেই বলা হবে। ঠিক হবে কিনা। আজকে না না, আপনি যদি ওই চাঁদার মতো বলেন যে চাঁদা না দিলে মেরে ফেলবো, চাঁদা দিতেই হবে, এটা তো ভাই হতে পারে না। তাহলে এটাও বলা যাবে। আমার কথা হচ্ছে আপনি যদি ওই বিষয়টিকে চাঁদার অ্যাঙ্গেলে চিন্তা করেন, ইটস নট ফেয়ার। আমার কথা হচ্ছে সে যেটা বলেছে, আমি জানি না যে স্ক্রিনশটটি বেরিয়েছে, এটা যদি সত্য হয়ে থাকে, আই ডোন্ট নো, তারপরেও আমি বলবো এটা আইনগতভাবে কোনো ইলিগাল কাজ নয়। আই ক্যান চ্যালেঞ্জ। আমরা একটু শরীফের কাছে যেতে চাই, এখন যেতে চাই, কারণ হচ্ছে যে যে ফ্যাক্ট অ্যান্ড ফিগারগুলো দিল সেটা নিয়ে নানা বিতর্ক থাকতে পারে। আমার কাছে আইন ও সালিশ কেন্দ্রের যেখানে আছে সেখানে সংখ্যাটা 46, বিএনপি ভার্সাস আদার্স, সেটা ওনার বিষয়, উনি তার দায়িত্ব নেবেন। উনি বলছিলেন যে সংখ্যা তো একটি সংখ্যাই, কম আর বেশিতে মানুষ তো মারা গেছে, সেটাই বলেছেন। জানতে চাই যে এই সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, এই ব্যবস্থা নেয়া, তারপরে তাতে তো মানুষের প্রতি যে আক্রমণ, মব, এগুলো কমছে না, তাহলে দায় নেবে কে? আপনারা রাষ্ট্রের কথা বলবেন, আবার রাজনীতি করবেন, আবার কেউ বলবেন যে রাজনীতিবিদরা বলতেই পারেন টেন্ডারের জন্য। আসলে কি তৈরি হচ্ছে? আবার কুমিল্লার ঘটনায় কোনো প্রতিবাদ হচ্ছে না, তোফাজ্জল হত্যার কোনো প্রতিবাদ হচ্ছে না, এটাই প্রতিবাদ করলে আপনারা সেটাকে বলবেন এটার কেন প্রতিবাদ হচ্ছে? তাহলে সব ঘটনার প্রতিবাদ না হলে আরেকটি ঘটনার প্রতিবাদ হতে পারবে না? ধন্যবাদ। প্রথমত, এই যে নিষ্ঠুরতা সমাজকে নাড়া দিয়ে গেছে, এই নিষ্ঠুরতার ঘটনাগুলো প্রথম না, এর আগেও বিভিন্ন সময় হয়েছে। আগে হয়েছে বলে আজকে হবে, আগে প্রতিবাদ হয়নি বলে আজকে হবে না, এটাকে আমি সঠিক মনে করি না। আপনার খেয়াল আছে, আমার এখন এখানে বসে মনে পড়ছে 2009 সালে আওয়ামী লীগ পাওয়ারে আসার পর ঠিক 1 বছরের মাথায় প্রথম আলোতে আমার একটা লেখা বেরিয়েছিল, আওয়ামী লীগের বোঝার উপর ছাত্রলীগ শাকেরাটি। অর্থাৎ সারা দেশের ক্যাম্পাসগুলোতে তারা যে ধরনের সহিংসতায় জড়িয়েছিল এবং 1 বছরে সম্ভবত 20-এর অধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। আমরা ইতিহাস বদল করি, কিন্তু আমাদের অবস্থান চরিত্রটা বদল করি না। আপনি বলতে পারেন যে একটা বিরাট অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থানে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করার পর আপনি ফ্যাসিস্টদেরকে তাড়িয়ে দিয়েছেন, দেশ থেকে বের করে দিয়েছেন, কিন্তু আমাদের চরিত্রের জায়গাটায় কতটুকু পরিবর্তন হয়েছে তার উদাহরণটা হচ্ছে মাস 2 আগে খামার বাড়িতে ফল উৎসবে আমরা যে চিত্রটি দেখেছি, নিশ্চয়ই এই চিত্রটি যদি অন্য কোনো দেশের মানুষ দেখে যে একটা অভ্যুত্থান পরবর্তী 6 মাসের মাথায় মানুষের আচরণের জায়গাটা, নিশ্চয়ই তারা লজ্জিত না হলেও আমাদের লজ্জিত হওয়ার কথা। আমাদের মধ্যে অস্থিরতা আছে, আমাদের মধ্যে আমার মনে হয় এই পয়েন্টটা থেকে আমরা আবারও শুনতে পারবো। দর্শক, আমরা এই বিষয়ে শুনবো, তার আগে ফ্যাক্ট চেকে আরও একটি বিরতি নিয়ে আসছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আলোচনার জন্য আমাদের এখানে রয়েছেন নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং সঙ্গে আপনারা আছেন। আমরা আরেকটু একটা ভিডিও দেখব যে মানুষ তো তার মৃত্যুর বিচার, তার হত্যার বিচার দেখতে চায় না, কিন্তু একটি ভিডিও যেটি এআই দিয়ে তৈরি করা হয়েছে, বলতে পারেন এআই দিয়ে তৈরি, আমার মনে হয় একজন মৃত মানুষের আত্মা যে কথা বলতে চায়, এই এআই দিয়ে ভিডিও সে কথা বলছে। এখন সোহাগ পরপারে তার হত্যার বিচার চাচ্ছে, এ কারণেই চাচ্ছে, বিচার বোধহয় সে পাবে না এই আশঙ্কা থেকে। যদি একটু ভিডিওটা দেখি। আমাকে যারা চাঁদার জন্য মিটফোর্ড হাসপাতালের সামনে রাস্তায় ফেলে মারলো, আমি তাদের বিচার চাই। আমরা জানি এটি সম্ভব নয়, কিন্তু এটি তো মানুষের মনের কথা, এটি তো মনের কথা। তো শরীফুজ্জামান শরীফ ভাই, আপনি বলছিলেন যে এই যে পরপারে যেও কাল্পনিক জগতে যে এআই দিয়ে যেটা নির্মাণ করেছেন, তিনি কি ভুল করেছেন? কারণ বিচার তো পেতে হবে, বিচার চাওয়া তো কখনো ভুয়া হতে পারে না। ধন্যবাদ। বিচারহীনতার সংস্কৃতি যেখানে ডেভেলপ করে, সেটা আসলে কোনো দেশ থাকে না। আপনি সাংবাদিকতা করেন, আপনার মনে থাকার কথা, খুলনায় মানিক সাহা নামে একজন সাংবাদিককে হত্যাকাণ্ডের পর খুলনায় প্রেস ক্লাবে সাংবাদিকরা একটা ব্যানার টানিয়ে দিয়েছিলেন, বিচার পাই না তাই বিচার চাই না। এবং আমি মনে করি যে বিচারহীনতার সংস্কৃতিতে এর থেকে শক্তিশালী প্রতিবাদ আর কিছুই বলার থাকে না। এবং সেই ঘটনাটি ছিল ধারাবাহিকতা।
খুলনাতে প্রচুর সাংবাদিকদেরকে হত্যা করার পর কোনো হত্যাকাণ্ডের বিচার হচ্ছিল না। আজকে আমাদের এখানে আজকে যে সরকারটি আছে, আমি একটু আগে বললাম যে আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তা না হলে এত সংখ্যক মানুষের আত্মদানের পর যে দেশটা, এই দেশটাকে সামনে না নিয়ে আমরা প্রতিনিয়ত বিতর্ক তৈরি করছি, আমরা বিএনপির সমালোচনা করছি। আমি আমার জায়গা থেকে বলতে পারি বিএনপির একটা বিরাট সংখ্যক নেতাকর্মী ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেনি। একের পর এক তাদের যে অসীম আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কথা তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে বুড়িগঙ্গা নদীর থেকে আজ থেকে 2 বছর আগে মনে আছে যে একটা ছেলের 2 হাত 2 পা বাঁধা, তার লাশ তোলা হলো 2 দিন পরে, সেই লাশটির কথা তারা ভুলে গেছে। বিদ্যুৎ চাওয়ার কারণে ভোলাতে পুলিশের গুলিতে 4 জন হত্যা, ছাত্রদলের 4 জন কর্মী। সেই ঘটনাগুলো যদি মনে থাকে, আপনি খেয়াল করে দেখেন 2 দিন আগে এই ধরনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়ে গেল। গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আপন ছোট ভাই, তার গাড়িতে আক্রমণ করলো আবার সেই দলের কর্মীরা। অর্থাৎ তারা সব কিছু বুঝছে এই অংশটা, কিন্তু এই ঘটনাগুলো তার যে দলটা 15 বছর যে নির্যাতন ভোগ করলো, সেই দলটার ইমেজ যে নষ্ট করছে, এই বিষয়টি তারা বুঝে না? অবশ্যই বোঝে। এখন আমি জিজ্ঞেস করি, বিএনপি যে বহিষ্কার নিয়ে আমাদের কথাগুলো হচ্ছে, আচ্ছা বিএনপি বা একটা রাজনৈতিক দল তার অপরাধী কর্মীর বিরুদ্ধে আর কি পদক্ষেপ নিতে পারে? তার তো পুলিশ নাই, তার তো আইন আদালত নাই, সে তাহলে কি নিয়ন্ত্রণহীন? রাইট, আমি ওই জায়গাটা আপনাকে আসছি। কখনো কখনো এই ঘটনাগুলো সরকারের পক্ষ থেকে পজিশন নেওয়া, ব্যবস্থা নেওয়া না নেওয়ার ভেতর থেকে আপনার কাছে একটা বার্তা চলে যায়। কয়েকদিন আগে কিন্তু মহাখালীতে একটি হোটেলে বিএনপির একজন কর্মীকে ঘিরে তার একদল তারা একটা হামলা করলো। সেই ছেলেটিকে কিন্তু বিএনপি বহিষ্কার করে দিয়েছে। আপনি বলছেন হোটেল, আমি বলবো বার। তাকে বহিষ্কার করে দিয়েছে। তো বহিষ্কার করার পর এটি তো একটা ক্রিমিনাল অফেন্স, সে যে কাজটা করেছে। বহিষ্কার করার পর পুলিশের দায়িত্ব কি? তাকে গ্রেপ্তার করা। বিএনপির কি পুলিশ আছে? না। বিএনপি যখন পাওয়ারে ছিল তখন অপারেশন ক্লিন হার্ট, আপনার মনে আছে? নারায়ণগঞ্জের ডেভিড, খুলনার লিটু, অসংখ্য কর্মী যারা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তাদের ব্যাপারে যে কঠোরতা দেখিয়েছে, আজকে সেই কঠোরতা দেখানোর সুযোগটা তার নাই। কেন নাই? যেহেতু তার হাতে পাওয়ার নাই। কিন্তু সরকারের যে দায়িত্ব এদেরকে ধরা, সরকার যেটা মনে করছে 3.5 লাখ আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করার কাজটাই সে মনে করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আমার একমাত্র কাজ। আজকে আবার ঘোষণা দিয়েছে আমরা চিরুনি অভিযান চালাবো। ফারুক ভাই একটু আগে বলেছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আলা ভোলা টাইপের একজন লোক, পুলিশকে জিজ্ঞেস করছে সকালে খাইছো কিনা, কয়টা ছেলে মেয়ে হয়েছে। আমরা এই ধরনের সরলতা চাই, কিন্তু একই সঙ্গে তিনি যেখানে আছেন তার দৃঢ়তা আমরা দেখতে চাই। আমরা কি তার দৃঢ়তা দেখতে পাচ্ছি? তার ডিপার্টমেন্ট, তার মিনিস্ট্রিকে দৃঢ়তা দেখাতে পারছে? আমি শেষ করে দেবো এই জায়গায়। প্রত্যেকটি ঘটনার পেছনে এক ধরনের রাজনীতি আছে। আচ্ছা, পুরন ঢাকায় এই যে সোহাগকে হত্যাকাণ্ডের সাথে ইডেন কলেজের ছাত্রদল থাকতে পারবে না, এই স্লোগানটা দেওয়ার পেছনে কারণটা কি? আপনি এই ঘটনাকে উপলক্ষ করছেন এবং এটিকে ধরে আপনি পলিটিক্যালি এর ভেতর থেকে একটা মেসেজ আপনি আমাকে দিচ্ছেন যে আপনি ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে চাইছেন। ঘর পোড়া, আলু পোড়া রাজনীতি, মানুষের জীবন তো যাচ্ছে, সেটার কি হবে? আমরা সরাসরি ফারুক হাসান আপনার কাছে চলে যেতে চাই। শুনতে পাচ্ছেন ফারুক হাসান? জি, ক্ষমতায় না গেলে চরিত্র ঠিক করা যায় না, ক্ষমতায় না গেলে দল নিয়ন্ত্রণ করা যায় না, ব্যবস্থা নেওয়া যায় না, বহিষ্কারই করা যায়। কি বলছেন শরীফ ভাই, আপনি কি একমত? না, এটার সাথে আমি কোনোভাবেই একমত নই যে পাওয়ারে না গেলে, ক্ষমতায় না থাকলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাহলে তো এটা জাতির কাছে একবারই পরিষ্কার যে দল ক্ষমতায় যাওয়ার আগেই নিয়ন্ত্রণহীন, তারা যদি পাওয়ারে যায় তখন তারা দলকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? তখন তো তারা আরো মোনার্কিজমের মধ্যেই নিজেদেরকে ইনভলভ করবে। যখন একচ্ছত্র ক্ষমতা, চতুর্দিকে পাওয়ার, ক্ষমতা ইত্যাদি পেয়ে যাবে, তখন তো তারা এই ধরনের ঘটনা আরো বেশি ঘটাবে। তখন তো নিয়ন্ত্রণ করাটা আরো বেশি ডিফিকাল্ট। তো সুতরাং এটা স্পষ্ট যে আপনাকে যদি জনগণের বাংলাদেশ আপনি বিনির্মাণ করতে চান, তাহলে আপনাকে আপনার দলকে আবার সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আমি আরেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করবো বা বলতে চাই যে শুধুমাত্র বিএনপি চাঁদাবাজি করছে এটা কিন্তু আসলে সঠিক নয়।
বিএনপি যেমনটি করছে তাদের নিয়ে আমরা সমালোচনা করছি, সেগুলো আমরা মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করছি, কথা বলছি, জনগণ এগুলো নিয়ে ক্ষুব্ধ হচ্ছে। আজকে দেখেন কিছুক্ষণ আগে আরটিভিতে নিউজ আসছে আর কারা কারা জাতীয় করছে? আর নাগরিক কারা পার্টি কারা নতুন করছে? দল। প্লিজ বলবেন আর হ্যাঁ, কারা কারা করছে? এই যে জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল কয়েকদিন আগে গঠিত হয়েছে, তাদের কেন্দ্রীয় নেতা সেও কিন্তু আজকে দেখলাম 7 লক্ষ টাকা চাঁদা নিয়েছে এবং এই ডিলটা নাকি হয়েছিল 48 লক্ষ টাকার। কি অনৈতিক কিছু সুবিধা একজন মহিলাকে তারা নিয়ে দেবে, তার বিনিময়ে 48 লক্ষ টাকার ডিল, তার মধ্যে 7 লক্ষ টাকা তিনি ক্যাশ দিয়েছেন। এটি এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদা গ্রহণের অভিযোগ এবং ভিডিও শো আছে আরটিভিতে। তো এখন দেখেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসছে, এগুলো নিয়ে কথা বলছি, সমালোচনা করছি, জনগণ ক্ষুব্ধ হচ্ছে। একই সাথে এই যে জাতীয় নাগরিক পার্টি বা অন্যান্য পার্টি, ইভেন আমি একবার স্পষ্ট করে বলি, আমার গণ অধিকার পরিষদের কোনো নেতা কর্মী যদি এ ধরনের কোনো ঘটনার সাথে যুক্ত হয়, আমি আপনাকে আজকের এই টকশোর মাধ্যমে স্পষ্ট করে বলে যাই, আমরা নিজেই তাকে আইনের হাতে সোপর্দ করে দিয়ে আসবো। শুধু দল থেকে বহিষ্কার এটা আমরা নাসিরউদ্দিন নাসির আপনার কাছে আসব। আমি একটু সামারি করতে চাই যে বিএনপি ক্ষমতায় যায়নি, মনে হয় যেন তারা ক্ষমতায় গিয়েছে। এ কারণে নিজেদের ভিতরে সংঘাত, দখলদারিত্ব সংঘাত, এটা অনেকেই বলছেন। মানে আপনারা কি ক্ষমতায় না যেই ক্ষমতাসীন ভাবছেন এবং এই ক্ষমতার দ্বন্দ্ব এবং লড়াই কি শুরু হয়ে গেছে? অস্বীকার করতে পারবেন? দেখুন, আমরা তো গত 15 বছর ধরে বিরোধী দলে রয়েছি, এখনও বিরোধী দলের মধ্যেই রয়েছে, এর বাইরে কিছু না। আমরা মনে করি জনগণের একটি সরকার প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে দেশ রয়েছে, কিন্তু ঘটনা যে জায়গায় বারবার আলোচনাটা যে জায়গায় আসছে সেটি হচ্ছে, দেখুন আমাদের নেতাকর্মী যেরকম বেশি, একই সাথে ভুলভ্রান্তিও হচ্ছে, নেতাকর্মীরা দোষ ত্রুটি করছে, এটি আমরা কোনোভাবে অস্বীকার করছি না। নেতাকর্মীদের দোষ ত্রুটির দায়ভার সংগঠন নিচ্ছে, সেটিও আমরা অস্বীকার করছি না, কিন্তু ন্যারেটিভগুলো খুব ভিন্নভাবে যাচ্ছে। ধরুন শরীফ ভাই একটু আগে বলল, সেটি হচ্ছে বাংলাদেশে গত 3-4 দিন অনেকগুলো ঘটনা ঘটেছে। চকবাজার হত্যাকাণ্ড হয়েছে, এটি একটি, কিন্তু এর বাইরে আরও অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে গত এক সপ্তাহে। কুমিল্লাতে একই পরিবারের 3 জনকে হত্যাকাণ্ডে শিকার হতে হয়েছে, আমরা খুলনাতে দেখেছি। সেই ঘটনাগুলোর ইফেক্ট আপনি দেখেন, কোনো কিছুই কিন্তু প্রতিক্রিয়া হয়নি। কিন্তু চকবাজারের ঘটনার প্রতিক্রিয়া স্বাভাবিক, কিন্তু প্রতিক্রিয়ার সাথে যে একটি রাজনীতি করে বা রাজনীতিকে টেনে এনে এখান থেকে এক ধরনের ফসল তুলে নিতে চেয়েছে প্রোপাগান্ডা করে, সেটি আমরা কিন্তু এই কথাগুলো কিন্তু বারবার আসতেছে না। বিশেষ করে দেখুন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে মধ্যরাতে বিভিন্ন মব তৈরি করার জন্য বিভিন্ন মিছিল মিটিং হয়েছে, সেখানে শুধুমাত্র চকবাজারের ঘটনাকে টেনে নেওয়া হয়েছে এবং চকবাজারের ঘটনা দ্বারাই আমাদের দলের শীর্ষ নেতৃত্বকে টেনে নেওয়া হয়েছে। কিন্তু আপনি দেখবেন না কোনোভাবে খুলনার ঘটনাকে সেই ঘটনার সাথে তো অন্তর্ভুক্ত করা যেত, যে কারা রক কেটেছে, কারা গুলি করেছে। হ্যাঁ, যারা রক কাটে তারা কারা কাটে। আপনি জানেন যে গুপ্ত সংগঠন শিবিরের নেতৃবৃন্দরাই রক কাটে, এটি তো খুবই আপনি শিওর? আমরা তো শিওর, শতভাগ শিওর হবে না কেন? এবার আপনি জানেন যে কুমিল্লাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাও তো অন্তত প্রতিবাদের অংশ হতে পারত, বা খুতবাতে রত একজন ইমামকে যেভাবে হত্যাকাণ্ডের প্রায় কাছাকাছি চলে গেছে, সেই ঘটনা তো অন্তত প্রতিবাদের অংশ হতে পারত, কিন্তু সেটি হয়নি। এটি আমাদের মনে হচ্ছে যে গত 1 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেই ন্যারেটিভগুলোর একটি অংশ হচ্ছে গত 2-3 দিনে বয়ান বলে। তারপর আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্ত অবস্থান নিচ্ছে। আমাদের নেতাকর্মীরা যদি ভুল ত্রুটি করছে, তার বিপরীতে আমাদের সংগঠন হিসাবে যতটুকু করার দরকার আমরা ততটুকু করছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার মাধ্যমে অনুরোধ করব, আমাদের দলের কোনো নেতাকর্মী যদি অপরাধ করে থাকে অবশ্যই তার বিষয়ে আপনারা। ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং অনলাইনে ছিলেন ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ। আজকে আমরা দেখালাম যে এআই নিয়ে আমরা এর আগে নেগেটিভ আলোচনা করেছি, কিন্তু এটিও যে সৃষ্টিশীলভাবে ব্যবহার করা যায়, ন্যায় বিচার পাওয়ার জন্য ব্যবহার করা যায়, তারও একটি উদাহরণ এখানে তৈরি হলো। এবং আমরা চাই এই যে সোহাগ হত্যার বিচার হোক, রাজনীতি না করে বরং একজন মানুষ মারা গেছে তার হত্যার যেন বিচার না হয় এবং আর একজন সোহাগকেও যেন জীবন না দিতে হয়। দর্শক, প্রতি রোববার রাত 10টায় এই ফ্যাক্ট চেক অনুষ্ঠিত হয়, আমাদের সঙ্গেই থাকবেন। আগামী রোববার আবার দেখা হবে। শুভেচ্ছা সবাইকে।